হাসিনাও কিন্তু বয়ানবাজি করতো। আপনারা ধরেন, আপনি যদি দেখতেন শেখ হাসিনাকে যদি তার সংবাদ শোনা, আর কেউ নির্যাতনের শিকার হয়নি দুনিয়াতে। সো আপনি আপনি মানে ব্যথা পাইছেন পায়ে, হ্যাঁ, আপনি যদি মলমের কোটটা পুরাটাই ফুলের মধ্যে ডইলা শেষ করেন, ব্যথা তো ভালো হবে না। এই যে ডাক্তার আছে, বড় ভাই বলবে আরো ভালো। তো আপনার নিরপেক্ষ মুনাফিক বলতে আপনি কি বলতে চাইছেন? এটা আওয়ামী কাঠামো, আওয়ামী লীগের আমলে কেউ আওয়ামী লীগ ছিল, আবার সবাই আওয়ামী লীগ ছিল, মানে আওয়ামী লীগের বাইরে কেউ ছিল না। আবার আপনি যখন জিজ্ঞেস করতেন একজন সাংবাদিককে, হ্যাঁ, সে যে ধরেন আওয়ামী লীগের জন্য মরতেও রাজি, হ্যাঁ, যে সমস্ত ব্যবসায়ী একসাথে কবরে যাবে হাসিনার সাথে ওয়াদা করছিল, তারা কেউ নিজেদের আওয়ামী লীগ মনে করতো না। তারা মনে করতো তারা সবাই নিরপেক্ষ। এই যে আপনার এই যে কাঠামোটা, এটা রয়ে গেছে এখন। এখন জামাত কেউ যদি বলেন, বা জামাত শিবির যদি কেউ, ইভেন শিবিরের লোককে যদি আপনি শিবির বলেন, সে মনে করে তারা অবমাননা করা হচ্ছে, তাই গালি দেওয়া হচ্ছে, তার অনুভূতিকে আহত করা হচ্ছে। তো এটাকে আপনি নিরপেক্ষ ছাড়া আর কোন টার্মে ব্যাখ্যা করবেন আমি তো জানি না। শব্দ আমারে দেন দয়া করে, তাহলে আমি অন্য কোনো ভাবে বলতে পারবো। তো এখন আপনি যে জায়গায় প্রশ্ন করলেন, প্রবলেমটা হলো যে এই যে ফ্যাসিবাদী, এই জন্য হাসিনা পতনের পরের থেকে আমি যে বললাম যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, মানে ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। হাসিনা খালি নেই, আর সব রয়ে গেছে, এবং সব যে রয়ে গেছে এটাকে পরিবর্তনের নামে, জুলাই চেতনার নামে দখল করে জুলাই বিরোধী একটা রাজনীতি দেশের উপর চাপাই দিচ্ছে। ঠিক হাসিনা যেরকম 71-এর চেতনা, ওই যে ন্যারেটিভ, রাজনীতি না করে ন্যারেটিভ দিয়া গণবিরোধী 71-কে একটা গণবিরোধী প্রকল্প হিসাবে চালু করে দিছিল, জনগোষ্ঠীর অধিকার হরণের হাতিয়ার করছিল। আজকে একইভাবে এই মেধাবী মুনাফিক গোষ্ঠীটি জুলাই চেতনাকে মানে সরাসরি গণবিরোধী অবস্থানে তারা ঠেলে দিচ্ছে। যে কারণে আজকে নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত শঙ্কা প্রকাশ করা হয়। প্রথমে সে তার খালাতো বাইরে দিয়ে বলে, তারপরে খালাতো শালির দিয়ে বলে, তারপরে নিজে একটু করে বলে নির্বাচনের পরিবেশ নেই। হ্যাঁ, নিজে কিন্তু বলেন। এই যে একটা মুনাফিকি, এখন তো স্পষ্টভাবে বলছে, আমরা সব পক্ষ থেকে আপনি যাদের কথা বলছেন তাদের অনেকেই বলছে এই অভিযোগটা তাদের কাছ থেকে আমরা শুনছি যে নির্বাচনের পরিবেশ নেই, নিরপেক্ষতা। এটা তো নতুন বলতেছে না, এটা এখন কেন হবে? এই লক্ষণ তাদের মধ্যে, এই লক্ষণ 5 বছর 10 বছর দেখতে চাই। ঠিক আছে, যখন আমরা প্রথম নির্বাচনের কথা বলা শুরু করলাম, আমাদেরকে জুলাই গাদ্দার হিসেবে আখ্যায়িত করা হলো। অথচ জুলাই যে সমস্ত লোকদের টিকি খুঁজে পাওয়া যায় না গত 15 বছরে, এত এত প্রতিভাবান সব বিদেশ থেকে আইসা বিশাল বিপ্লবী আকারে আমরা চিনলাম 5 তারিখের পরে। হ্যাঁ, তারাই তো বলতেছিল 5 বছর 10 বছর, তখন থেকে তো এই রোগের শুরু। নির্বাচন বরং সংস্কার, তখন থেকে তো তারা পজিশন নিয়ে নিচ্ছে। ফলে এখানে জনগণের কথা কেউ চিন্তা করতেছে না, সাধারণ জনগণের কথা কেউ চিন্তা করতেছে না। মানে এই যে বয়ানবাজির রাজনীতি, আপনি যেটা অভিযোগের রাজনীতি, অভিযোগ দোষারোপ এগুলো ধরেন তাও ভালো জিনিস, বিরোধিতা তো সেই জায়গায় রাখতেছে না। একটা বিশুদ্ধারের রাজনীতি করা হচ্ছে। মানে আপনি শুধু আমার পক্ষে যদি থাকেন, আপনি যদি আমার নেতার সাথে হাস্য ছবি তোলেন, আপনি পবিত্র, হ্যাঁ, আপনি প্রতিভাবান, আপনি মেধাবী, আপনি দেশপ্রেমিক। কিন্তু অন্য কোনো লোকের সাথে যদি আপনাকে দেখা যায় আপনি দালাল, আপনি বেঈমান, আপনি গাদ্দার, ফলে তার পক্ষ না নিলে আপনি নিরপেক্ষ না। আজকে এই জিনিসটা আপনার বুঝতে হবে। ঠিক হাসিনার মতো কোন রকম কোনো পরিবর্তন হয়নি। এই জন্য আসলে তাহলে আমি আবারও আসি আপনার কাছে পরে। আমি একটু আশরাফ মাহাদি আপনার কাছ থেকে শুনি যে আপনার এখানে যে বক্তব্যটা এসেছে, রেজাউল করিম রনি যে বক্তব্য দিয়েছে, সেই প্রেক্ষিতে সেই জায়গায় আপনি কোনো জায়গায় ডিসএগ্রি করেন কিনা, করলে কেন? আমরা আসলে 5 আগস্টের পরবর্তী যে রাজনীতি, সেই রাজনীতির চর্চা যেটা ছিল সেখান থেকে বের হয়ে আসতে পারলাম কিনা, দোষারোপের রাজনীতি নিয়ে কথা বলছি। এটা শোনার পরে আমি পরবর্তী প্রশ্ন আপনার কাছে রাখছি। ধন্যবাদ। নির্বাচনকে সামনে রেখে আমাদের যে পরিবেশ প্রয়োজন, সেটা নিয়ে তো আমাদের মধ্যে প্রশ্নটা আসলে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন পরিসরে উঠেছে। এবং এটা কেন উঠেছে আপনি দেখবেন, আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি গঠনেরও আগে, যখন আমরা জাতীয় নাগরিক কমিটি রূপে ছিলাম, একটা প্ল্যাটফর্ম ছিল, তখন আমরা কিন্তু নির্বাচন কমিশন যখন সেই পুরনো আইনে, পুরনো কাঠামোতেই তাদের কার্যক্রম শুরু করলো, সেটা নিয়ে কিন্তু আমরা আপত্তি জানিয়েছি। আমরা সংবাদ সম্মেলন করে সেটাতে আমাদের নোট অফ ডিসেন্ট জানিয়ে রেখেছিলাম। অতএব এই পুরাতন ব্যবস্থার ভেতর দিয়ে নির্বাচন কমিশন কি আসলে তার নিরপেক্ষতাটা ধরে রাখতে পারছে কিনা, সেই প্রশ্ন যে বারবার একটা গোষ্ঠীর পক্ষ থেকে বা একটা রাজনৈতিক দলের পক্ষ থেকেই আসছে, ব্যাপারটা এরকম না, আমি মনে করি না। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, আজকে আপনি দেখবেন যে একদম অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং যে কারণগুলো দেখানো হয়েছে এগুলো আমলে নেওয়ার মতো। প্রথম যে কারণটা, যেটা কয়েকদিন ধরেই বেশ আলোচনা হচ্ছে, যে আমরা ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব যারা নিয়ে রেখেছেন, তাদেরকে কি আমরা নির্বাচনে বৈধ হিসাবে দেখতে পাবো কিনা, এটা সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। একজন দ্বৈত নাগরিকত্ব, আপনি কি জানেন সংবিধানে 15 সংশোধনী যে এলাও করছে দ্বৈত নাগরিক হলো ইলেকশন করতে পারবে? এখন আপনি 15 সংশোধনী এলাও করবে, যদি সে পরে তার দেশে ফেরার পর যদি সে নাগরিকত্বটা নেয়, তখন ফিরে আসে, যদি সেক্ষেত্রে সে ইলেকশনে পার্টিসিপেট করতে। এই যে ব্যাখ্যার মধ্যে আপনি ঢুকছেন, এই ব্যাখ্যার মধ্যে ঢোকার প্রয়োজনীয়তা আছে বলেই তো আমরা কাউকে সুনির্দিষ্টভাবে বলছি না যে অমুক দ্বৈত নাগরিকত্ব, এখানে ব্যাখ্যার সুযোগ আছে। এখন এই যে প্রশ্নটা উঠলো, নির্বাচন কমিশনের এটা দায়িত্ব যে যারা দ্বৈত নাগরিকত্ব বহন করে তারা কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কাজ করছে না সেটা পরিষ্কার করা। এবং এটা তো একমাত্র ইস্যু না, সাথে সাথে ঋণ খেলাপির বিষয়টাও তো আসছে, এবং ঋণ খেলাপি হওয়ার কারণে অনেকের প্রার্থীতা বাতিল হচ্ছে। তো সবার ক্ষেত্রে কি আইনটা সমানভাবে প্রযোজ্য হচ্ছে কিনা, এই প্রশ্নটা যখন উঠলো, নির্বাচন কমিশনের কি এটা দায়িত্ব না যে এই বিষয়টা ক্লিয়ার করা, যে তারা কোনো একটা পক্ষের প্রতি ঝুঁকে পড়ছে না, তারা এই জায়গাটাতে স্পষ্টভাবে তাদের দায়িত্বটা পালন করছে, সেই জায়গাটা তাদের স্পষ্ট থাকা উচিত। এবং আমি মনে করি
যে সবার জন্য আইনের যে সমতা এবং গণপ্রতিনিধিত্ব আদেশের যে আইনটি রয়েছে সেই জায়গা থেকে এই ইস্যুগুলো সামনে আসছে, এবং এই ইস্যুগুলো কেন আসছে এটা অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে আশ্বস্ত করার জন্য মানুষকে, জনগণ যারা ভোটাররা আছে তাদেরকে একটা মানে আশ্বস্ত হওয়ার মতো একটা জবাব এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসা উচিত। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশে রাজনীতিতে এখন যারা প্রার্থী হচ্ছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 20 লাখ টাকার বেশি একজন প্রার্থী খরচ করতে পারবেন না, এটা আচরণবিধি লঙ্ঘন। আমাদের নির্বাচন কমিশন কি দেখতে পাচ্ছে না যে এই যে কালো টাকা, পেশি শক্তির রাজনীতি, এই যে আচরণবিধি লঙ্ঘন কিভাবে হচ্ছে? একদম দৃশ্যত আমরা সম্প্রতি একটা ঘটনাই দেখলাম যে এখানে এটা কোনো দলের প্রশ্ন না, আমি বলবো যে এটা যারা পুরাতন রাজনীতিতে অভ্যস্ত হয়ে গেছেন তারাই প্র্যাকটিসটা করছেন। আমি ছোট্ট করে এই কথাটা শেষ করি। এখানে আমরা দেখলাম যে আচরণবিধি এমন ভাবে লঙ্ঘন করা হচ্ছে যে সভা সমাবেশ নিষিদ্ধ, কিন্তু সুস্পষ্ট ভাবে লোকজন জড়ো করে, আমি যে আসলে নির্বাচন করছি ব্রাহ্মণবাড়িয়া 2 রুমিন ফারহানা সেখানে আচরণবিধি লঙ্ঘন করলেন। উনি পেশি শক্তির প্রদর্শন করছেন, উনি কালো টাকার মাধ্যমে যেইভাবে টাকা পয়সা দিয়ে লোক এনে যেই শোডাউনটা উনি দিচ্ছেন, আচ্ছা এটা হয়তো আপনি জবাব দিয়ে দিবে, তার পক্ষ থেকে হয়তো কেউ উত্তরটা দিয়ে দিবে যে টাকা দিয়ে লোক আনা হচ্ছে, কিন্তু এই যে লোক সমাগম করা হচ্ছে, এই যে এত বড় বড় সমাবেশ করা হচ্ছে, এটার বিরুদ্ধে কি নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? এবং এটা তো তার একার ক্ষেত্রে না, এরকম অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের শোডাউন, মানে অমুকের জন্য দোয়া মাহফিল। আমরা অবশ্যই বেগম খালেদা জিয়াকে আমাদের জাতীয় নেত্রী মনে করি এবং তিনি দলমতের, এটা আমি ইস্যুতে আগেও বেশ কয়েকবার বলেছি, কিন্তু ওই দোয়ার মাহফিলে বসে রাজনৈতিক বক্তব্য এবং ভোট চাওয়া, এটা কি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন না? সেটা কারা বেশি করছে? সেটা কারা করছে এটা তো দিবালোকের না স্পষ্ট। মানে আমি তো এখানে সুনির্দিষ্টভাবে কোনো দলের নাম বললে এখন সেটা কি তাদের সেন্ট্রাল নির্দেশনা কিনা? দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে। এই যে না ভোটের ক্যাম্পেইন যে তৃণমূলে হচ্ছে, না ভোটের ক্যাম্পেইন কি বিএনপির হাইকমান্ড থেকে কেউ না ভোটের ক্যাম্পেইন করতে তৃণমূলে বলে দিয়েছে? অথচ আমরা যখন হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছি আমাদের বাজারগুলোতে, আমাদের নির্বাচনী এলাকায়, তখন একই দলের জোটের প্রার্থী তাদের পেছনে যারা কাজ করছে তারা না ভোটের ক্যাম্পেইন করছে। আমরা প্রসঙ্গে থাকি, তাহলে আলোচনার সুবিধার জন্য আমরা প্রসঙ্গে থাকি। প্রথমত আপনারা বলছেন যে নির্বাচন কমিশনে কোনো পরিবর্তন হয়নি, প্রশাসনে কোনো পরিবর্তন হয়নি, তো সেই দায়িত্বটা তো ছিল এই সরকারের। আপনারা এই সরকারকে সম্পূর্ণরূপে আপনারা রাখতে চেয়েছেন সবসময়। আমরা এমনও শুনেছি 5 বছর এই সরকার ক্ষমতায় থাকুক। বিগত এই সময় 5 আগস্টের পরের এই যে সময়টা দীর্ঘ সময়, তাহলে কোনো পরিবর্তন যে হয়নি, এই সরকার করতে পারেনি, এই দায়টা কে নেবে? আপনারা এখন বলছেন এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা তা বিবেচনার সময় এসেছে, তাহলে নির্বাচনে অংশ না নেওয়ার কথা আপনারা ভাবছেন কিনা সেই আলাপটাও আসা উচিত। আমি আসবো আপনার কাছে। শাখাত হোসেন শান্ত, আমি আপনার কাছে আসি। আমরা এই যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে কথাটা বলছি সেই আলাপটা আমি আপনার কাছে শুনতে চাই। আমি একটু সংবিধানের কথা উল্লেখ করলাম, তো যেহেতু আশরাফ মাহাদী বলল সংবিধানের সম্পূর্ণভাবে সাংঘর্ষিক, সংবিধানের ৫ম সংশোধনী সেটা এখনো পর্যন্ত আমরা এক্সপার্টদের সাথে কথা বলে যেটা আমরা বুঝতে পারছি সেটা এখনো বহাল আছে, সেটাই মানা উচিত। মানে সংবিধান অ্যাজ পার কনস্টিটিউশন এটা ফলো করা উচিত। এই কনস্টিটিউশন থাকবে কিনা এটা হয়তো পরবর্তীতে বিশেষজ্ঞরা বলতে পারবেন, কিন্তু যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে এটা 2010-11 দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যে পরিবর্তনটা এসেছে, অনুচ্ছেদ 66(2) ক, সেটা বলছে যে কোনো ব্যক্তি যদি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হন এবং পরে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তবে তিনি যদি সেই বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেন, তবে তিনি যেন কখনোই সেই নাগরিকত্ব গ্রহণ করেননি বলে গণ্য হবেন। এই যে বিষয়টা, তাহলে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই কথাটা আমরা স্পষ্টভাবে বলতে পারছি না। নিরপেক্ষতার যে প্রসঙ্গ এসেছে, আমি আসলে আপনার কাছ থেকে শুনতে চাই, তাহলে সেক্ষেত্রে করণীয় কি, সরকারের কি করণীয় এই অভিযোগগুলো এড়িয়ে যেতে? ওকে, আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় 2 প্রিয়জন তরুণ 2জন আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এইখানে কনফিউশনটা যেখানে রেইজ করেছে সেটা হলো যে আপনি বলছেন যে যদি অন্য দেশের নাগরিক থাকে এবং একই সঙ্গে বাংলাদেশের নাগরিক থাকে, সেটাকে বলছে ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব, মানে একই সঙ্গে সে 2 দেশের নাগরিক। কিন্তু যদি কেউ বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেন, তবে অন্য দেশের নাগরিকটা ছেড়ে দেয়, তাহলে সে দ্বৈত নাগরিকত্ব থাকে না, তখন একটা দেশেরই, সুতরাং সেটা তো সমস্যা থাকারই কথা না। কিন্তু কনফিউশনটা যেখানে হয়েছে, কারো বেলায় নাগরিকত্ব সে ত্যাগ করার আবেদন করেছে, কিন্তু এটা সময় সাপেক্ষ। অনেক সময় চাইলেই আজকে আবেদন করলাম আজকেই নাগরিকত্ব চলে গেল, সেটা তো হয় না। সেই ক্ষেত্রে তার নাগরিকত্ব ওইখানে ক্যান্সেলের বিষয়টা প্রক্রিয়াধীন। এই বিষয়ে কোনো স্পষ্ট বিষয় উল্লেখ নাই বলে অনেকে কনফিউশন তুলছে যে প্রার্থী বলছে যে আমি তো আবেদন করেছি, এখন এটা এক্সিকিউট করতে তারা টাইম নিলে আমি কি করব। আবার যারা এখানে অভিযোগ তুলছেন তারা বলছেন যে উনি আবেদন করেছেন কিন্তু এখনো প্রার্থিতা বহাল আছে, উনি যদি এখানে নির্বাচনে হারার পরে আবার এটা যদি বহাল রাখার আবেদন করেন বা এটা যদি ক্যান্সেলের প্রক্রিয়াটা স্থগিত করেন, সেটা হইতে পারে। ফলে এটা একটা কনফিউশন আছে। এইটা কিন্তু যারা এটা করছেন তারা না করলে তো পারতেন। বিএনপিতে, জামায়াতে বা বড় দলগুলোতে প্রার্থীত্ব অভাব নেই। জামায়াতেরও তো একজন কক্সবাজারে ডুয়েল সিটিজেনশিপের জন্য প্রার্থিতা ক্যান্সেল হলো, প্রথমে ক্যান্সেল করলো, আপিল করলো, আপিলও ক্যান্সেল হলো।
বিএনপির কয়েকজনকে নিয়ে কথা উঠেছে। বিএনপিতে এমন আমরা ঋণ খেলাপি এমন প্রার্থীও দেখেছি যে ঋণ খেলাপির জন্য প্রার্থিতা বাতিল এখন হয়ে ধরেন সেটাও আছে। তার যদি নিজের প্রতি, দলের প্রতি যদি মায়া, আনুগত্য এবং আত্মসম্মান বোধ থাকে, তাহলে তো তার উচিত ছিল নিজেরই অ্যাসেসমেন্ট করা যে আমি ডুয়েল সিটিজেন, সে আছে আমার, সুতরাং আমি এটা না গিয়ে আমারই অন্য কোনো সহকর্মী নেতাকে নমিনেশনটা পাক, আমি দলের জন্য কাজ করব। কিন্তু এই দেশে ক্ষমতা পেলেই সব পেয়ে যায় মনোভাব থেকে সবাই এমপি হতে চায়, সবাই মন্ত্রী হতে চায়। একটা দলে, বিএনপির মতো দলে একই আসনে 5 জন 7 জন 10 জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে যারা এমপি হওয়ার উপযুক্ত। যিনি জানেন তিনি ঋণ খেলাপি, যিনি জানেন যে তার দ্বৈত নাগরিকত্ব আছে, তো এটা তো দলের পক্ষে অ্যাসেসমেন্ট করে বাছাই করা, বের করা সম্ভব না যে এটা দল তাকে অন্যান্য সব ক্রাইটেরিয়া যোগ্য মনে করেছে, তাকে নমিনেশন দিয়েছে। কিন্তু ওই ব্যক্তি যিনি এটা করলেন তার কি উচিত ছিল না যে তার বলা যে তিনি দ্বৈত নাগরিক, সুতরাং তিনি এবার নেবেন না, অথবা তার ঋণ খেলাপি তিনি, তার এটা আছে, তিনি নেবেন না। কিন্তু এটা না করে তিনি গোপন করে দলের কাছে এটা নমিনেশনটা নিলেন। আপনার কি মনে হয় যে এখন যদি ক্যান্সেল হয়, সে ক্যান্সেল হলে কি হলো, দল বিপদগ্রস্ত হলো, একদিকে হলো বিব্রত হলো, আর একদিকে বিপদগ্রস্ত হচ্ছে কারণ ওইখানে দলের ক্যান্ডিডেট থাকছে রাইট। না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে প্রত্যেকটা দলের একটা আলাদা সেল থাকা উচিত, এবং সেক্ষেত্রে বিএনপির ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য, কারণ বিএনপি বড় দল, অনেক বেশি প্রার্থী নির্বাচনের জন্য প্রার্থী হতে চায়, এর কোনো সেল থাকা উচিত কিনা? সেল থাকা উচিত হলো, এটা খুব সহজ না। কেউ যদি নিজে থেকে না দেয় তাহলে খুব সহজ নেই। এদের যাদের ব্যাপারে আসছে সেটা হলো প্রতিপক্ষ, যারা ওই দেশে এরা চিনে জানে বা একই সময়ে নাগরিক হয়েছে, কারো না কারো থেকে লিক হয় বা তখন হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা জানাটা একটু দুরূহ অনেক সময়, না হলে তো গোপন করতে পারতেন না। নির্বাচন কমিশনে যার ব্যাপারে অভিযোগের সঙ্গে সঙ্গে ওই দেশের কাছে, দূতাবাসের কাছে চাইলেই তো দিয়ে দেয়। তবে দল চাইলে এটা করতে পারে, সতর্ক হওয়া, তারপরেও কিছু ত্রুটি থাকলে, সমস্যা থাকলে সেটা কমে আসবে। ডক্টর শান্ত, আমি আপনার কাছে আসি। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে শুনলাম এনসিপির সঙ্গে সাক্ষাতের পর তিনি বলছেন এই নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই, কিন্তু পাশাপাশি আবার জামাতের পক্ষ থেকে আমরা শুনছি 2008-এর মতো ইমব্যালেন্সড ইলেকশন জামাত মেনে নেবে না। আপনার কি মনে হয় যে জামাত ইসলাম আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভরসা রাখতে পারছেন না, যে তারা মনে করছেন একটা ইলেকশন ইনজুরি হবে, এরকম অভিযোগ তুলছেন, নাকি আসলে এই দোষারোপ পাল্টা দোষারোপের মধ্যে আমরা আছি? এগুলো পাতানো দোষারোপ। কারণ আপনি দেখেন সরকারের মধ্যে, হ্যাঁ, একটা বিষয় এরকম হয় যে প্রশাসনের লোকজন অনেকেই অপরচুনিস্টিক থাকে, তারা যেই দলটা বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে ওই দলের দিকে একটু হয়, একটু ঝুঁকে পড়ে। এটা বাংলাদেশের ক্যারেক্টার। সেই বিবেচনায় ব্যক্তিগতভাবে প্রশাসনের কোনো না কোনো কিছু লোক বিএনপির দিকে একটু ঝুঁকতে পারে, সেটাকে হয়তো এরা দেখাচ্ছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে তাদের কারবারগুলো দেখলে বুঝবেন তাদের পুরা জামাতি কারবার। তারা যে বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠালো, সেটা গিয়ে সব গিয়ে জামাতের হাতেই পড়ে এবং সেটা ওপেন হয়, ভিডিও হয়, ভাগবাটোয়ারা করে নিয়ে যায়। সবই জামাত কেন, বিএনপির কোনো সংগঠন, কোনো নেতার হাতে একটা দুইটা পড়তে পারলো না। বাংলাদেশে ধরেন আমাদের প্রধান উপদেষ্টা উনি রাজনীতি কম বোঝেন, পণ্ডিত মানুষ, গবেষক মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমরা রেসপেক্ট করি, কিন্তু রাজনীতি কম বোঝেন বলেই হয়তো মাঝে মাঝে সত্যটা যেটা বলা উচিত না বলে দেন। তিনি বলেন যে ওই আগে যেরকম বলতেন মাস্টার মাইন্ড, এই ছাত্ররা আমার নিয়োগদাতা, সেরকম এবার বলে যে এই ছাত্রদের মধ্যে অনেকে এমপি হবে। ছাত্রদের মধ্যে অনেকে এমপি হবে, উনি সেটা বলবেন কেন বা উনি জানেন কি করে? জনগণ ভোট দিলে এমপি হবে। ধরেন তারেক রহমান বা ডাক্তার শফিকুর রহমান, এদের ব্যাপারেও কি আমরা কেউ ওই রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে কেউ বলে দিবে যে আপনি এমপি হবেন বা উনি এমপি না, হবেন? সরকারের একজন ঊর্ধ্বতন প্রভাবশালী ব্যক্তিত্ব বলেছেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন। আচ্ছা, ঠিক আছে, এটা বলতে তো পারে না। জনগণ তো ভোট নাও দিতে পারে, গোপন ব্যালটে ভোট হবে। আপনি আগেই বলে দেন কেন এরা এমপি হবে, এরা মন্ত্রী হবে, এরা দেশ পরিচালনা করবে, এইসব বলেন কেন? এইসব বলার পরে যখন আবার তাদের আসনের প্রতিপক্ষ প্রার্থীকে আবার নানান উসিলায় আবার ক্যান্সেল করার চেষ্টা করেন, তখন তো এই সন্দেহটা আসে যে আপনারা এদের এমপি বানানোর জন্য এই কাজটা করছেন কিনা সেটা। তারপরে হচ্ছে গিয়ে যে আপনি একটু আগে রনি কথা বলছিল না, আপনি মজা পেলেন, আমিও মজা পেলাম, নিরপেক্ষ মুনাফিক না, তারা হইল গিয়া একেবারে সার্টিফিকেট প্রাপ্ত মুনাফিক, এবং তাদের কাছের লোকদের কাছ থেকে সার্টিফিকেট, যারা প্রত্যক্ষভাবে জানে। এনসিপি জোটে যাওয়ার আগে তাদেরকে ফ্যাসিবাদ এবং মুনাফিক বলে উঠতে বসতে গালি দিত। বিশেষ করে ওদের দলের নেতা এই যে নাসির পাটোয়ারি, ও তো জামাতকে নিয়ে যাতা বলতো, আরো অনেকেই বলতো। নাসির পাটোয়ারিকে আবার ধরনটাই এইটা, এখনো সে নির্বাচনে ভোট চাইতেছে, ঘুরে ঘুরে প্রতিদিন দেখবেন মির্জা আব্বাসের বাসার আশেপাশে যায়, এবং তাকে কথার ধরন দেখলে, এত ইরিটেটিং কথা বলে, ধরন দেখলে মনেই হয় প্রতিদিন একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা নিয়ে যায়, প্রার্থনা নিয়ে যায়, হে আল্লাহ আমারে যেন বিএনপি আজকে মারে, বিএনপির কর্মীরা যেন একটু মারধর করে। তাহলে কি হবে? আলোচনা আসবে, তার ভোটের বাজারে মূল্য বাড়বে। নির্বাচনে আসলে বিশাল এরিয়া আছে, সে যাওয়ার তো জায়গার অভাব নাই, মির্জা আব্বাসের বাসার কাছেই যেতে হবে, এবং তাকে নিয়ে 2 আনার কমিশনার, চান্দাবাজ.com, এটা ওইসব প্রতিদিন তাকে নিয়ে বলতে হবে। মির্জা আব্বাস কি কোনোদিন নাসিরকে নিয়ে একটা নেগেটিভ কথা বলেছে?
একটা বকা দিয়েছে, গালি দিয়েছে, সে সহ্য করছে, কিন্তু ও প্রস্তুতি নিয়ে যায় আমি ওনাকে গালিগালাজ করবো, ওনাদের নিয়ে এটা বলবো, ওনার কর্মীরা আমার গায়ে একটু হাত তুলুক, হে আল্লাহ একটু হাত তুলে যেন আজকে, মনে হয় এরকম প্রার্থনা নিয়ে যায়। তারপরে যেটা বলছে এনসিপি মুনাফিক বলছে, মুনাফিক বলার পরও আবার পরিস্থিতিতে পড়ে তারা জামাতের সঙ্গে গেছে এবং যাওয়ার জন্য তারা অনেক হারিয়েছে, তারা দিগ্ভ্রান্ত এবং উদ্ভ্রান্ত হয়ে গেছে বলে মনে হয়েছে, কারণ তাদের মধ্যে একটু প্রগতিশীল তাত্ত্বিক লেখাপড়ায় যারা যুক্ত ছিল তারা এবং প্রথম সারির নারী নেতৃত্ব এরা সরে গেছে। Okay. তারপরে দেখবেন তাদের নারী প্রার্থী দেওয়াটাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ তাদের আসলে তো জামাতের উপর ভর করতে হচ্ছে, জামাতের নেতাকর্মী ওদের জন্য ভোট চাবে, তারা যেহেতু নারী প্রার্থী দিচ্ছে না, এনসিপি নারী প্রার্থী দিলে তাদের জন্য তো ভোট চাইতে জামাতের নেতাকর্মীরা যাবে না, সেই জন্য নারী প্রার্থী তো ওদের আরো অনেক হওয়ার কথা ছিল, হলো না। আবার আরেকটা দল আবার বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জামাতের সঙ্গে ছিল, যাওয়ার পরে ওই মুফতি কি ফজলুল করিম সাহেব উনিও বললেন জামাত হইল নাম্বার 1 মুনাফিক, যারা মুখে বলে এক করে আর এক, অন্তরে রাখে এক দেখায় তাহলে আমারে কোথায় গালি তারা দেয়? নামে নিচ্ছে তাদের বন্ধুরাই ইসলাম। মুনাফিক বলতেছে, তাহলে তাদের- আমারে গালিগালাজ করার দরকার তাদের নেই। নামে ইসলাম নিচ্ছে, কিন্তু তারা আবার বলছে একদিকে এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভোট চাইতে যাচ্ছে, ভেস্তে টিকিট বিক্রি করতেছে আর বলতেছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। আবার যখন ওই বিদেশিদের সঙ্গে বসে আবার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি বা অন্য ধর্মের বসে, তখন বলে না আমরা শরিয়া আইন করবো না, দেশের প্রচলিত আইন অনেক ভালো আইন। সুতরাং এই যে মুনাফিকি, তারপর নারীর প্রশ্নে তারা অস্পষ্ট অবস্থান, দেশের এই যে সিনেমা, নাটক, ভাস্কর্য, কালচার, নৃত্য, এগুলার কি হবে সেই বিষয়ে তারা অস্পষ্ট অবস্থান, দেশের এই যে ব্যাংকিং সুদ ব্যবস্থা এইখানে তারা কি করবে সেইখানে অস্পষ্ট অবস্থান। ফলে একদিকে বলছে আল্লাহর আইন চাই, আবার শরীয়ত মোতাবেক চালাবে, আর একদিকে আবার এগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করছে। এই জন্য ফজলুল করিম সাহেব বলছেন মুনাফিক। তাহলে একটা তাদের প্রধান দুইটা দল শরিক হিসেবে 11 দল যখন ছিল, আপকামিং থাকতে একটা দল বলছে মুনাফিক ফ্যাসিবাদ, আবার অনগোয়িং হওয়ার পরে পর্যায়ে গিয়ে আরেকটা শরিক আবার বলছে মুনাফিক। তাহলে তারা হচ্ছে সেজন্য আপনি বলতে চাই যে তারা সার্টিফাইড মুনাফিক। আশরাফ মাহদী, আপনি কিছু বলবেন কিনা? মুনাফিক যদি আপনারা ভেবেই থাকেন তাহলে মুনাফিকদের সাথে যে জোট করলেন, আপনারা কি আপনাদের স্টেটমেন্ট কি আসলে মিন করেন নাকি? না, এখানে আসলে মুনাফিক শব্দটা যারা বলেছে এটার সাথে তো মানে এটা তো আমি মনে করি যে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য অনেক শব্দ অনেক সময় বলা হয়। তো কি জন্য বলা হচ্ছে, কোন কাজের জন্য বলা হচ্ছে, সেই জায়গাগুলোতে আর একটু স্পষ্ট হওয়া দরকার আমি মনে করি। আপনার এই শোতে এসে আমি জামাতের অনেক কিন্তু স্পষ্ট করছে, আপনি গ্রহণ করছেন কিনা ব্যাখ্যাটা জানি না। মানে ফজলুল করিম সাহেব কোন গ্রাউন্ডে আসলে বলছেন সেটা আমি জানি না, এটা আমার কাছে স্পষ্ট না। তবে এটাকে শুধুমাত্র রাজনৈতিক বাকবিতণ্ডার বাইরে রেখেও আমার মনে হয় যে প্রত্যেকটা দলেরই তাদের জায়গা থেকে যে জায়গাগুলোতে আসলে কিছু ধোঁয়াশা রয়ে যায় বা যেগুলো দেখলে আসলে মনে হয় যে ডাবল স্ট্যান্ডার্ড কিনা, সেই সমালোচনাগুলো শিষ্টাচারের ভেতর থেকেই করা সম্ভব। এবং এই শোতে এসে আমি অনেক স্ট্যান্ড নিয়ে এই সমালোচনা করেছি। তো সেই জায়গায় আমাদের একটা সহাবস্থানের জায়গা থাকা দরকার। এবং একটা ছোট্ট কথা আমি এখানে অ্যাড করতে চাই, মানে সহাবস্থানের রাজনীতিটা একটা বাউন্ডারি সেট করে না হলে সমস্যাটা হবে কি, ওই আওয়ামী লীগকে যেমনি ভাবে আমরা সবাই মিলে দমন করেছি, তো মানে সবাই মিলে দমন করার ক্ষেত্রে এমন একটা পক্ষ বানিয়ে ফেলা যে যতটুকু আসলে তার বিরোধিতা করার দরকার নাই ততটুকু তার চেয়ে অনেক বেশি করা, সেটা আমরা অনেক ক্ষেত্রে ডাকসুর নির্বাচনের ক্ষেত্রে অনেকটা দেখেছি, শিবিরের সাইড থেকে হয়েছিল কিছুটা, যেটা আমাদের যে ছাত্র সংগঠন তখনকার ছিল, আব্দুল কাদেরের একটা কথা আমার এখনো মনে পড়ে যে কয়েক রাত সে ঘুমাতেই পারেনি। তো সেক্ষেত্রে তো তার সাথে বেইনসাফিটা হয়েছে, তার সাথে নাইনসাফিটা তো হয়েছে। তো বিরোধিতা করতে গিয়ে এখনো যদি আমরা মানে জামাতের কি কারণে বিরোধিতা করছি সেটা স্পষ্ট না করি, তাহলে সেটা ইনসাফের বাইরে চলে যায় কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জামাতকে আবার ভিকটিম বানাই ফেলি কিনা সবাই। হ্যাঁ, এটা এই প্রশ্নটা মনে রাখতে হবে। এবং জোটের ক্ষেত্রে মানে যেহেতু প্রশ্নটা আমার দিকে আসলো যে আমরা কি জোট করছি কিনা এমন কারণ, আমার মনে হয় যে এই যে মুনাফিক আপনি যার কথা বলছি, ইসলামী আন্দোলন যে জায়গা থেকে এটা বলেছে সেটা হচ্ছে যে আসলে ইসলামের জন্য যে রাজনীতি করছে জামাত ইসলাম, যে কথাটা বলে আসলে তারা মিন করে না, এই জায়গা থেকে কথাটা এসেছে। তো এটা আপনি কি এগ্রি করেন নাকি? এখানে আপনার পয়েন্ট কি আসলে? এখন ইসলামের ব্যাখ্যা তো এক এক দলের কাছে এক এক রকম। আমাদের এখানে তো ইসলামের মানে ইসলামী রাজনীতির ব্যাখ্যাটা এক এক দলের কাছে এক এক রকম, বিধায়ী অনেকগুলো ইসলামী দল। তো সেক্ষেত্রে জামাতের ইসলামের ব্যাখ্যাটা কিরকম সেটা জামাতকে দেওয়ার একটা গ্রাউন্ড এবং সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। ওটা তো আর ইসলামী আন্দোলন ব্যাখ্যা করে দিলে হবে না। তো সেক্ষেত্রে আমার তো মনে হয় আপনারা জানেন, আপনি নিশ্চয়ই জানেন যে জামাত ইসলামের আমি কাছে এখানে আমি এখানে নাকি আপনি আমাদের মতো confused? মুনাফিক শব্দটার সাথে দ্বিমত করি। মানে মুনাফিক শব্দটা বললে সমস্যা কি, মুনাফিকিটা তো আসলে কোনো রাস্তা না, মুনাফিকিটা তো কোনো স্কুল অফ থট হইতে পারে না। জামাত যেই স্কুল অফ থটের উপর রাজনীতিটা করে সেটার একটা সিলসিলা তারা দাবি করে যে আছে। তারা মাওলানা মওদুদির কথা বলে, ইউসুফ আল কাদ্দাবির কথা বলে, তারা মুসলিম ব্রাদারহুডের কথা বলে, তাদের একটা সিলসিলা, তারা ওই অনুযায়ী তারা তাদের রাজনীতিটা করে। এখন ওই সিলসিলার বাইরে কি তারা চলে যাচ্ছে কিনা সেটা তাদের স্কুল অফ থটের কোন ইসলামিক স্কলার যদি বলে যে না তারা এটার বাইরে চলে যাচ্ছে, তখন সেটা হবে ভ্যালিড। কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষ দেখে আমি তাকে মুনাফিক বলে ফেললাম, সেই জায়গায় আমি দ্বিমত করছি। মুনাফিক যদি হয়ে থাকে তাহলে তাদের সাথে গত 1.5 বছর পথ চলায় কেন এই মুনাফিকটা ধরা পড়লো না? আপনারা এতগুলো মিটিং করলেন, এতদিন একসাথে ছিলেন, সেই মুনাফিকটা কিন্তু ধরা পড়ে নাই। এখন আমাদের যেটা প্রশ্ন, মানে তারা তো বলছে
হ্যাঁ, হ্যাঁ। সেটাই আমি বলতে চাইছি যে আপনাদের স্টেটমেন্ট আপনারা আসলে মিন করেন কিনা, কারণ আপনাদের এনসিপি নেতা বলেছে এই কথাটা যে জামাত ইসলামের একাধিকবার আমাদের মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের এমন অনেক বক্তব্য এসেছে যেটা শুধুমাত্র আমি বলবো যে একটা পলিটিক্যাল রেটরিক, এটা আসলে রাজনৈতিক এই স্টেটমেন্ট কথাটা তো হিসেবে এই কথাটা তো আসলে খুব পুরাতন। মানে দলের নেতারা মন্তব্য করে আপনি ফেলে, যদি আমরা প্রশ্ন করে তখন শুনি যে এটা পলিটিক্যাল রেটরিক। আমাদের প্রত্যেক বিএনপির প্রত্যেক নেতা যারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যেসব শব্দ ব্যবহার করেন সেটা কি বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট না? তো না, সেটা কি আপনারা ফলো করছেন তাহলে? না, এটা তো সকল রাজনৈতিক দলে এই কালচারটা আছে। আপনি প্রত্যেকটা স্টেটমেন্ট তো আপনি লিখে দিতে পারবেন না। ধরেন একজন নেতা সে যখন স্টেজে দাঁড়াবে সে সেখানে তার রাজনীতির গ্রাউন্ড বিচার বিবেচনায় তার প্রতিপক্ষকে তার মতো করে সে ঘায়েল করবে। কিন্তু আপনার প্রতিপক্ষকে আমরা সেটা নিয়ে আজকে কথা বলছি, দোষারোপের রাজনীতিটা কেমন হবে। তার মানে আপনারা পলিটিক্যাল বেনিফিটের জন্য আপনারা কথাটা বলছেন, মিন করছেন না। এটা আমাদের দল দেশে- এটাকে কি মনে করে সেটা একটা এটা ভাবার আমাদের বিষয়। দেশে একটা খুব মানে কমন একটা কালচারে পরিণত হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে ইনসাফ বজায় রেখে আমরা যদি সমালোচনা করতে চাই তাহলে অবশ্যই আমার কেন আমি মুনাফিক বলছি সেটা স্পষ্ট করতে হবে। এক, দ্বিতীয়ত আমরা কি আসলে মুনাফিক বলার পরে গিয়ে লিয়াজু করলাম কিনা সেটা, সেই প্রশ্নটা এখানে আমি বলবো যে একটু ভূমিকা যে কথাটা আমি বললাম আনা জরুরি। জামাতে ইসলামের যে রাজনৈতিক আদর্শ বা ইসলামী রাজনীতির যে আদর্শ সেটার সাথে রাজনৈতিক জোট করার পরে একমত হওয়াটা কোনোভাবে জরুরি না। যদি হতো তাহলে 96-তে জামাতের সাথে আওয়ামী লীগেরও জোট হতো না, 2001 সালে 4 দলীয় জোটে বিএনপির সাথে জোট হতো না। এবং জোট পরবর্তী সময়ে তারা যে তাদের রাজনীতিটা আলাদাভাবে করেছে, আওয়ামী লীগ যে তাদের মানে রাজনীতিটা দীর্ঘ সময় করে গেছে বয়ানবাজির রাজনীতিটা, সেটা তারা করতে পারতো না যদি জামাতের সাথে মিলেমিশে একাকার হয়ে যেত তাদের আদর্শের ভিত্তিতে। বিএনপি এত বছর একসাথে চলার পরে, এই যে 2 যুগেরও বেশি সময় একসাথে থাকার পরে আজকে এসে জামাতের থেকে তাদের পথ আলাদা করতে পারতো না যদি আদর্শিকভাবে জামাতের সাথে মিলে যায়। তো সেই জায়গা থেকে আমাদের প্রশ্নটা খুব স্পষ্ট, আমরা একাধিকবার বলেছি এখানে শুধুমাত্র রিফর্ম এজেন্ডা ছাড়া আমাদের এই জোটের দ্বিতীয় কোনো স্বার্থ নাই, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। এবং এই জোট করার মাধ্যমে জামাত যে রকম রাষ্ট্র চায়, জামাত যে রকম আদর্শিক চিন্তা লালন করে, রিফর্ম ছাড়া অন্য কোনো আর উদ্দেশ্য নাই আপনি বলছেন। আমরা তো সেটা স্পষ্ট করেছি একাধিকবার। এই জোটের সাথে থেকে রিফর্মে কি সুবিধা হলো? এই জোটের সাথে থেকে রিফর্মের সুবিধা এই জোটে যাওয়ার অনেক আগ থেকেই তোমরা দেখতে পাচ্ছি। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন, আপনি যদি হিস্ট্রি চেক করেন জাতীয় ঐক্যমত্য কমিশনে কি হয়েছে, প্রত্যেকটা সংস্কার প্রস্তাবনা যখন সামনে এসেছে তখন এখন যে জোটটা আপনি দেখতে পাচ্ছেন শুধু নট অনলি জামাত, আমরা তো আসলে মানে মিডিয়ার রেটরিকের কারণে হয়েছে কি জামাত লেড অ্যালায়েন্স বলতেছে সবাই, কিন্তু আসলে তো এটা জামাত লেড অ্যালায়েন্স না, এটা হচ্ছে সবগুলো দল এখানে সমানভাবে একদম প্রত্যেকটা দলের নেতাই এখানে সমান। এখানে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে নাহিদ ইসলাম অথবা মামুনুল হক মেনে নিয়ে জোটে এসেছেন, ব্যাপারটা মোটেও এরকম না। ব্যাপারটা মোটেও এরকম না। জোটটা যখন বিজয়ী হয়ে সংসদে যাবে, যে দলের প্রার্থী বেশি যাবে তাদের ভোটিং পাওয়ারটা, সিদ্ধান্ত গ্রহণে তাদের পাওয়ারটা বেশি থাকবে না? সেটা হয়তো টেকনিক্যালি সমান হওয়ার সম্ভাবনা, সেটা হয়তো টেকনিক্যালি আপনি ব্যাখ্যাটা করতে পারেন, কিন্তু সেটা তো আমরা মিটিং এ সিদ্ধান্ত নিব। এমন একটু জানার জন্য সমান কিভাবে হবে, আপনারা 27টা আসনে বোধহয় নমিনেশন পেয়েছেন, আর জামাত কতগুলাতে পেয়েছে? আপনাদের 27টাতে জামাত আপনাদের জন্য ভোট চাবে, আর আপনারা তাদের জন্য 200 আসনে প্রায় ভোট চাবেন। তাহলে 200 আসনে জামায়াতের লিগেসিটাকে আপনার কাঁধে নিতে হবে, আর মাত্র 30টা আসনে আপনাদের কোনো লিগেসি নাই, বরং গৌরবের অর্জন আছে, সেটা নিবে। সমান হলো কিভাবে? হ্যাঁ ভাই, এখানে লিগেসি নেওয়ার প্রশ্ন না, এখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন সংসদ গঠন করব আমাদের প্রতিনিধি যখন সংসদে যাবে, নির্বাচনের সময় আমি বললাম তো নির্বাচনের পরে, এটা তো আসলে প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নটা আপা তুললেন, তো নির্বাচনের সময় তো আসলে আপনি কিভাবে নিশ্চিত হন যে 190 আসলে এই জোটটা কারো দ্বারা কেউ নেতৃত্ব দিচ্ছে না, জোটে সবার সমান সুযোগ আছে, প্রার্থীটা সমান হলো না কেন তাহলে? এটা তো দলের ক্যাপাসিটির উপর নির্ভর করে অনেকটা, এবং এটা নিজস্ব একটা বোঝাপড়ার ভিতর দিয়ে হয়েছে, অনেকটা বোঝাপড়ার ভিতর দিয়ে হয়েছে। দেখেন এখানে ইসলামী আন্দোলন তারাও তো জোটের ভিতর ছিল, তারা কি জন্য মানে 250-র অধিক আসনে তাদের মানে মনোনয়ন ফর্ম জমা দিল, সাবমিট কেন করলো, সেটাও তো একটা প্রশ্ন। যার যা সক্ষমতা অনুযায়ী যে প্রার্থীটা, এখন কথা হচ্ছে যে 180টা বা 90টা আসন, সায়ন্ত ভাইয়ের উত্তরটা আমি দিই, 180টা বা 90টা আসনে আপনি ধরেই নিচ্ছেন যে নির্বাচনে আমাদের চেয়ে বেশি প্রার্থী সংসদে জামাতের যেতে পারে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে হয়তো বেনিফিটটা পাবে। তো এমনও কি হতে পারে না যে জামাতের 180টার মধ্যে জামাত 15টা আসন পেলো, আমাদের 27টার মধ্যে আমরা 20টা আসন পেলাম, এমনও তো হতে পারে। এই পসিবিলিটিস আপনি কিভাবে আমি ওই লাইনে যাই, প্রধানমন্ত্রী নিয়ে আমি ভাবছি না, আপনারা প্রধান বিরোধী দল হবেন কিনা ওই প্রতিযোগিতায় আছেন আপাতত, আমি তাই মনে করি। প্রধানমন্ত্রী তো অনেক পরের কথা। আমি বলছি জামাতের 71-এর ইস্যুটা এবং ধর্মের অপব্যবহারের ইস্যুটা, এটা অভিযোগ হিসেবে প্রতিপক্ষরা জামাতের প্রার্থীদের বিরুদ্ধে তো আনবে, কিন্তু আপনারা তাদের পক্ষ নিয়ে যখন ভোট চাইতে যাবেন তখন ওইটাকে আপনাদের কাঁধে নিয়ে ডিফেন্ড করতে হবে এটাকে, যেটা এই টকশো তো আপনারা করেন এখন জামাতের পক্ষ নিয়ে। আর আপনাদের হয়ে জামাতের কাঁধে কিন্তু কোনো দায় নিতে হচ্ছে না, কারণ আপনাদের এখনো পর্যন্ত 24-এর অর্জনটাই আছে, কোনো গণহত্যার অভিযোগ নাই, দেশবিরোধী ভূমিকার অভিযোগ নাই, ধর্মের অপব্যবহারের অভিযোগ নাই। সেই অভিযোগ যদি এনসিপির উপর করতে হয় তাহলে এই অভিযোগ 96 আওয়ামী লীগের উপরও করতে হবে,
এবং 2001-এ বিএনপির উপর করতে হবে। সেই দায় তো মোচন করেছে বিএনপি এবং আওয়ামী লীগ আমাদেরও অনেক আগে। এত তাহলে সহজে মোচন হয়ে নির্বাচন যায়? কেন্দ্রিক জোটটাকে আপনি যদি আদর্শিক জোট বানিয়ে ফেলেন, আমি যে উত্তরটা এতক্ষণ লাগিয়ে দিলাম, এটা আসলে মানে কোর কোশ্চেন তো এখানেই, আমরা কি নির্বাচন কেন্দ্রিক জোটকে আদর্শিক জোট বানাবো কিনা? আমরা তো এখানে শুধুমাত্র রিফর্ম এজেন্ডা নিয়ে কথা বলছি। আচ্ছা, এবং আমি এখানে একটু অ্যাড করি। আমার মনে হয় যে আমরা যখন এই যে প্রসঙ্গগুলো আসে, অন্যরা যখন করেছে তাহলে আমরা কেন করলে দোষ হয়? না, এমন না, আমি কথাটা বলেছি হচ্ছে এটা আদর্শিক জোট না। আশরাফ, আমি একটু শেষ করি। আমার মনে হয় যে আমরা এটা আশা করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা যখন সবাই বলে, বিশেষ করে তরুণরা বলে, তখন ইতিহাসে যে যে জায়গাগুলোতে আপনারা সমালোচনা করছেন বা অন্যরাও সমালোচনা করছে সেটাকে রেফারেন্স হিসেবে এনে আপনারা ওটা অনুসরণ না করেন, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একটা বড় দলে যখন ছোট দলকে তাদের সাথে নেয়, সেটা একরকম, সেখানে সেই বড় দলের কন্ট্রোলটা থাকে যে সেই দলের সিদ্ধান্ত কি হবে, মানুষ সেই জায়গায় তাদের সেই দলটার উপরে নির্ভর করবে, সেই দলকে বিশ্বাস বিএনপি করবে। জামাতকে 30টা কিন্তু দিত, আর আপনারা এখন যখন- জামাত এনসিপি কে 30টা আপনারা দেয়। যখন যান, পার্থক্যটা তো ওই জায়গায়। আপনারা যখন যান, তখন আপনারা এটা কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না যে আপনারাই জামাতের চেয়ে বড় দল হয়েছেন এবং ডিসিশন মেকিং প্রসেসে আপনাদের ডিসিশন এখানে উইন করবে সে, বা আপনাদের ডিসিশনই মুখ্য থাকবে, সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। সেই জায়গা থেকেই প্রশ্নটা আসে যে আপনারা দায় তাহলে নিচ্ছেন কিনা, এবং জামাতের যে আদর্শ সেটা দ্বারা আপনারা প্রভাবিত হবেন কিনা, সেটা উইন করবে কিনা। এটা এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে আমি শুনবো, কিন্তু আমি একটু রেজাল্ট কমিশনে আপনার কাছে আসতে চাই। সেটা হলো যে মাঝখানে আমরা আসলে কথা বলছি দোষারোপের রাজনীতি নিয়ে, আপনি বয়ানের রাজনীতির কথা নিয়ে আসলেন। আমরা দেখলাম যে আশরাফ মাহাদি একটি কথা বলেছে যে রিফর্মের জন্য আশরাফ মাহাদিদের দল এনসিপি জামাতের সাথে গেছে, এবং আশরাফ মাহাদির রেফারেন্স টেনেছে যে জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং এর রেফারেন্স টেনেছে। এটা কি আপনার আরেকটা বয়ান বলে মনে হয় কিনা? প্রথমে আমি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই আশরাফ মাহাদির একটা কথা দিয়ে শুরু করতে চাই। এখানে মুনাফিক কথাটা যখন বলা হয়, এটা মৌদুদিবাদের কারণে বলা হয় না, এটা বলা হয় আচরণগত কারণে। মুনাফিকের 3টা বৈশিষ্ট্য আছে আমরা জানি, হ্যাঁ, কিন্তু এক নাম্বার বৈশিষ্ট্য যে সে যখন কথা বলে মিথ্যা বলে। তো জামাত এই পর্যন্ত সত্য কথা বলছে, তার একটা উদাহরণ আমাকে দিতে পারলে আমি খুশি হইতাম জাতীয় রাজনীতিতে। হ্যাঁ, আমি 3টা দিয়ে শুরু করি। ধরেন বিএনপির 3টা স্ট্রং পয়েন্ট আছে। একটা হলো ধর্মীয় বা মুসলমানদের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তার একটা সফলতার ঐতিহ্য, অপারেশন ক্লিন হার্ট, বিতর্ক সত্ত্বেও মানবাধিকার লঙ্ঘন সত্ত্বেও মানুষ পছন্দ করছিল। আর হলো আধিপত্যবাদ বিরোধী অবস্থান, এটা পাকেও না। তো এইরকম মিথ্যা কথা বলার দরকারটা কি যে কোনো ব্যাপারে? তারপরে আপনি ধরো তারা যখন কোনো ব্যক্তির সমালোচনা করে, দেখেন গণতন্ত্রের ক্ষেত্রে আমরা বলছি টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। তো একটা আমরা ধরেন যে জামাতের সমালোচনা করি, ধরেন আমি কট্টর সমালোচক, তো আপনি তো আমাকে ওয়েলকাম করবেন, আমার সাথে এঙ্গেজমেন্টে যাবেন। কিন্তু যখনই আমি সমালোচনা করবো আপনি বলবেন কি তুই দালাল, হ্যাঁ তুই সুপা বিএনপি। তা আমি শুধু বিএনপির দালাল হলে সমস্যা, জামাতের দালাল হলে আমি নিরপেক্ষ। এই জায়গায় যে আপনি ঠেলেন। তারপরে হলো আমার চরিত্র হননের জন্য যত ইসবের গল্প বানানো যায় সব লিখতেছে কন্টিনিউ ভাবে। কিন্তু এর আগ পর্যন্ত আমি ভালো ছিলাম, কিন্তু আমি ভালো ছিলাম। আমার একটা সমাবেশের ছবি, মানে একটা অনুষ্ঠানের ছবি, আমি পাশে দাঁড়িয়েছি অন্যদের মুসাফা করার সুবিধা দেওয়ার জন্য, সেটাকে প্রমাণ মানে যত রকম ট্রোল করা যায় করছে। ওরা জানেই না যে 6 তারিখে আমার একটা মানে আপনার বৈঠক হয়েছে, সেটা তো আমি ছবি তুলবো না বা আমি তোদের মধ্যে প্রচার করবো না। কিন্তু ওরা হেন কোনো, আমি বলছি আমার ক্ষেত্রে তারা এই পর্যন্ত যত সমালোচনা করছে এর মধ্যে একটা সত্য থাকলে মন্ডারে বুঝাইতে পারতাম। আমি সমালোচনা ওয়েলকাম করি, শিখতে চাই, কিন্তু সে সুযোগ তারা আমার দিচ্ছে না। ফলে এই যে আপনি নিজেকে ভিকটিম বানাইতে গিয়ে নিজেকে হত্যাযোগ্য, আগে আরেকজনকে হত্যাযোগ্য করতে গিয়ে নিজে হত্যাযোগ্য হয়ে ওঠেন, এটা তো ডেঞ্জারাস রাজনীতি। তারপরে যখন সবাই মিলে আপনার সাইবা ধরবে তখন আপনি ভিকটিম কার্ড প্লে করা আচ্ছা, শুরু আমরা করবেন। বয়ানের রাজনীতির কথা বলতে চাইছি, হ্যাঁ, সেই জায়গায় এটা হাসিনার মডেল। ফলে এই যে আপনার আমি ডেমোক্রেটিক, আমি ধরেন জামাতকে জামাত বলে আমি ক্রিটিক করবো, শিবিরকে আমি শিবির বলে ক্রিটিক করবো, কিন্তু না, আপনার ক্রিটিক করলে আপনি মনে করেন যে না সেটা তো করা যাবে না, আপনি একমাত্র সত্য, আপনি মিথ্যা হইতেই পারেন না। ফলে এটাই ফ্যানাটিসিজম, যেটা মিথ্যা দিয়ে আপনি সত্য কায়েম করতে চান, এবং আপনি আপনার ইডিওলজি, এই জন্য ইডিওসেন্ট্রিক রাজনীতি এখানে অলওয়েজ ফ্যাসিজম ডাইকে আনবে। এই জন্য আমরা বলছিলাম 5 তারিখের পরে একটা ভ্যালু বেসড রাষ্ট্রের কথা আমরা বলছিলাম যে দল যার যার রাষ্ট্র সবার হবে, কিন্তু তা না। আপনি নিরপেক্ষভাবে সদ্যভাবে থেকে সমস্ত জায়গায় নিজের লোক বসাবেন, এবার নিজের বিরুদ্ধে গেলেই আপনি তার চরিত্র হরণ করবেন, তাকে যে কোনোভাবে ভিলিফাই করবেন। আপনি দেখেন আপনার ভ্যালিডেশন কেউ চাচ্ছে না, আপনি আমারে ভালো বলেন, আপনার কাছে ভালো হওয়ার কোনো দায় আমার নাই, আমার নিজের কাছে নিজের ভালো হওয়ার দায় আছে। ফলে আপনি আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বা যারা আপনাদের সমালোচনা করে তাদের বিরুদ্ধে যত সংঘবদ্ধ ক্যাম্পেইনিং করবেন, আপনি তত পৌঁছবেন, তত আপনি তলানিতে নামবেন। হ্যাঁ, এবং এই তলানিতে নামার পর্যায়টা কোন জায়গায় যাবে? যারা হাসিনা, একদম ঠিক হাসিনার মডেলে আপনি আগাচ্ছেন, হাসিনা পরিণতির দিকে আপনি আগাচ্ছেন। বলে এখন এই মুনাফিকের কথাটা এই জায়গা থেকে আসছে, এটা তার ইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসেনি। তার ইডিওলজি পয়েন্ট অফ ভিউ যদি থাকতো, হ্যাঁ মৌদুদিবাদের সাথে এখানে দেবন্দীকরণের ঝগড়া শত শত বছর ধরে হয়ে আসতেছে, হ্যাঁ এটা তো মাহাদি ভালো করেই জানে। সো বিষয়টা ওইটা না। তারপরে দেখা গেল কি জুলাই গণ অভ্যুত্থান, মানে আপনি বয়ানের রাজনীতিটা কোথায় নিয়ে যাচ্ছে? জুলাই গণ অভ্যুত্থানের প্রথম